আমি তো নিজেই একটা কোহিনূর হীরা, শালা মুরদ নেই সেটা বলে না, আর বিয়ে হলে তো। খেয়া গলা খাকারি দিয়ে বলল, আমি তো কিছু বললেই দোষ, তবুও জিজ্ঞেস করছি। বিয়ে তো সোফিয়ার সায়ান নামের ছেলের সাথে, তুই বলছিস তারিফের বিয়ে, আবার বাসর। আচ্ছা, মামিটা কে? মাছ ভাজতে তো সময় লাগে, তাই না? হ্যাঁ। সেই ভাজা মাছ উল্টে প্লেটে খেতে পারিস তো? হ্যাঁ বাবা পারি, কাটা শুদ্ধ বিনাশ করতে পারি। এবার বল। তাহলে ধৈর্য ধর, মাছের এ পিঠ যখন দেখলি আরেক পিঠও দেখবি। খেয়া দু ঠোঁট খুলতেই মুসাফের বলল, না না, আর প্রশ্ন করিস না, না হলে অটো থেকে লাথি দিয়ে বিয়ে বাড়িতে পাঠাই দিব। পানসে মুখে বিড়বিড় করে খেয়া বলল, তাহলে তো ভালোই হতো। শালি যেভাবে একের পর এক কথা বলতেই থাকে, নির্ঘাত উঠতে বসতে ভাতারের হাতে মাইর খাবে। তারিফের মন পড়ে আছে সোফিয়ার কাছে, এদিকে তার ধ্যান নাই। চিন্তায় চিন্তিত থেকে থেকে মুখখানা শুকিয়ে কাঠ হয়ে আসছে। সে ভাবল মুসা কিছু না করলেও সে এর একটা বিহিত করবেই। সে যে করেই হোক বিয়েটা বানচাল করবেই। বিয়ে হলো দুটি হৃদয়ের মিলন, যেখানে প্রতিটা মুহূর্ত একে অপরকে আরও গভীরভাবে জানার এবং ভালোবাসার সুযোগ নিয়ে আসে। এই বন্ধন হলো একটা নতুন শুরু, যেখানে প্রতিটা দিন নতুন রঙে আঁকা হয় ভালোবাসার ক্যানভাসে। একসাথে বেঁচে থাকার প্রতিশ্রুতি, সুখে দুঃখে ভাগাভাগি এবং জীবনের প্রতিটা সঞ্চিত মুহূর্তকে একে অপরের সাথে ভাগ করে নেওয়া বিয়েকে একটা মহৎ ও রোমান্টিক যাত্রা করে তোলে। এটি শুধু একটি সম্পর্কের আইনি সম্মতি নয়, বরং একটা গভীর অনুভূতির বন্ধন, যা সারা জীবনের জন্য একে অপরকে সমর্থন এবং প্রেম করার সুযোগ দেয়। বিকেল, সূর্যের কোমল আলো যখন ধীরে ধীরে দিনের সীমানা ছেড়ে চলে আসে, তা যেন এক রোমান্টিক অনুভূতির আগমন। এই সময়টাতে প্রকৃতির শান্তি ও স্বর্ণালী আভা একটা বিশেষ ধরনের মাধুর্য এনে দেয়। সূর্যাস্তের রঙিন আকাশের নিচে দুজন ব্যক্তি দুই মেরুর পথে, দুজনার গল্প ভিন্ন, মুগ্ধের হাসির প্রতিধ্বনি যেন এক অমলিন স্মৃতি হয়ে থাকবে সোফিয়ার মানসপটে, যা হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে। বিকেলের এই স্নিগ্ধতা আর মুগ্ধের হাসিমাখা মুখের সৌন্দর্যে ফের মুগ্ধের প্রেমে পড়ল সোফিয়া। অবাক নয়নে তাকিয়ে আছে সোফিয়া, মুগ্ধ হাসি ঠাট্টায় মেতে আছে। রুহান, মাহিন ও রাফিয়ার সাথে হাসতে হাসতে আচমকা মুগ্ধের কাশি পায়। ঘোর কাটে সোফিয়ার, বিয়ের পিড়িতে বসে কী সব ভাবছে সোফিয়া। ওদিকে মুগ্ধ কাশতেই আছে। সোফিয়া উঠে দাঁড়ালো, সামনে থাকা পানির গ্লাস হাতে নিয়ে সামনে এগুলো, এসেই গ্লাস এগিয়ে দেয় মুগ্ধের দিকে। মুগ্ধ ভ্রু উঁচিয়ে বলল, কি? চশমা ঠেলে নাক কুচকে সোফিয়া বলে উঠল, পানি পড়া, নিন খেয়ে নিন, আর তাড়াতাড়ি আমায় নিয়ে পালিয়ে যান। তোকে নিয়ে পালাবো কেন? আশ্চর্য, কি সব কথাবার্তা বলছিস সোফিয়া? দেখছিস না ছোট বাচ্চারা পাশে? কি আর বলবো বলুন, দেখছেনই গ্লাস ভর্তি ঝকঝকে তকতকে পরিষ্কার পানি, তবুও ঢ্যামনা লোকের মতো জিজ্ঞেস করলেন কি? আমি ঢ্যামনা? সোফিয়া, এদিকে আসো তো। চাচার ডাকে সোফিয়া আর কিছু বলল না, মুগ্ধের হাতে গ্লাস ধরিয়ে দিয়ে চলে যায়। মুগ্ধ রেগে এক ঢোক পানি শেষ করে নিল। চাচার পাশে আসতেই সদর দরজা পেরিয়ে ঢুকলো মুসারা। সোফিয়ার পাশে বয়স্ক টাকলু আঙ্কেলকে দেখে ভ্রু টান টান করলো তিনজনই, নজর বিনিময় করলো তারা। তারিফ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বিড়বিড় করে বলল, আমি কি কম সুন্দর সোফিয়া? এই কাকে বিয়ে করতে চাচ্ছ? মুসা হেলে কান বরাবর ফিসফিস করে বলল, তোরা কি বিড়বিড় করছিস? মুসা মিছে রাগান্বিত হয়ে পড়ল, ছেলেলি ব্যাপার। বলেই এক পা বাড়িয়ে দিল তার দুজন। সহসা সিঁড়ি বেয়ে নামছে সায়ানের পরিবার। সামনে সোফিয়ার বাবা, পেছনে সায়ান ও তার বাবা, তাদের পেছনে তার পরিবার। মুগ্ধ উঠে দাঁড়ালো সবাই। একে একে ছুটে এলো বাড়ির মহিলা সদস্যরা। মুগ্ধের দৃষ্টি অনুসরণ করে সোফিয়া পিছনে ফিরে তাকায়। তার চাচা পাশ ফিরে তাকালো, ভাইয়ের দিকে তাকিয়ে বিষয় বোঝার চেষ্টা করলো। সোফিয়ার বাবা থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে পড়ল। মুসারাও দাঁড়িয়ে পড়ল ঠায়। সোফিয়া মনে মনে আল্লাহকে ডেকে বলে উঠল, কি রে মামা, রহস্য রহস্য লাগছে? হ্যাঁ, আমারও তাই লাগছে রে মুসা। ঠিক আছে মামা, যাই হয়ে যাক, তুই রেডি থাক, একবারই কিন্তু সুযোগ আসে। বুক টান করে দাঁড়িয়ে পড়ল তারিফ, মুখে বিশ্বজয়ের ভাব। খেয়া ভ্রুকুচকে বলল, কিসের রেডি, কিসের সুযোগ? তুই দয়া করে চুপ থাক, বাচাল। বলেই সামনে তাকালো মুসা। ঠোঁট বাঁকিয়ে তাকালো খেয়া। সায়ানকে দেখেই খেয়া চোখ বড় বড় করলো। পটানোর টেকনিক সে কষে নিল। সায়ান কোল থেকে আয়েশাকে নামিয়ে দিল। এক পলক দেখল সোফিয়াকে।
সোফিয়া মিছে হাসি দিল, নাক সিটকে নজর সরিয়ে নিল সায়ানের পরিবার। সায়ানের বাবা বলে উঠলেন, তাহলে আসি চৌধুরী সাহেব। মুসা তারিফকে গুতা দিলে তারিফ বলে উঠল। মুগ্ধ। বাজখায় গলায় চেঁচিয়ে উঠলেন সোফিয়ার বাবা। চমকে উঠে মুসার পিছনে দাঁড়িয়ে পড়ল তারিফ। খেয়া এক ভ্রু কুচকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। মুগ্ধের মন খচখচ করে উঠল। সে ভাবল নিশ্চয়ই কিছু গোলমাল হচ্ছে। শুধু তা নয়, হয়ে গেছে। সাফায়েতুল্লাহ বাদে সবাই স্থির দাঁড়িয়ে আছে থমথমে মুখ নিয়ে। গাম্ভীর্যে রাগান্বিত হয়ে বসে আছে সোফিয়ার বাবা সাফায়েতুল্লাহ। সায়ানরা অনেক আগে চলে গিয়েছে। তহমিনা বেগম পাশে এসে বসলেন। কাঁধে হাত রাখতে সাফায়েতুল্লাহ হাত উঠিয়ে নিষেধ করলেন। তারিফ গলা খাকারি দিল নিঃশব্দে। দুহাত পিছনে বেঁধে ঠোঁট নাড়াতে রুহানের বাবা সাইফুল্লাহ বললেন, এভাবে বসে থাকলে হবে ভাইজান? কিছু তো বলুন। কি বলবো, শেষ পর্যন্ত মেয়ে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। সোফিয়া চিবুক নামিয়ে নেয়। সবাই উৎসুক হয়ে তাকালো তার দিকে। মুগ্ধ রাগান্বিত চোখে তাকালো সোফিয়ার দিকে। সাফায়েতুল্লাহ ফের বলে উঠল, মুগ্ধ আর সোফিয়া যে একটা সম্পর্ক ছিল, সে কি তুমি জানতে তহমিনা? তহমিনা আতকে উঠে বললেন, এসব কি বলছেন? তারিফ সহসায় বুকের বাম পাশে হাত রাখলো। মুসা আগলে ধরল তাকে। তহমিনা ফের বললেন, কে বলেছে আপনাকে এসব? সায়ান আর ওর বাবা। মুগ্ধ ভ্রু উঁচিয়ে বলল, এটা সত্য, সোফিয়া আমাকে ভালোবাসে, বাট আমরা কোনো সম্পর্কে নেই মামা। আজগুবি কথা সায়নকে কারা বলেছে? কারো নয়, তোমার মেয়ে বলেছে। ছোট বাচ্চারা তো মিথ্যা বলে না মুগ্ধ, ওরা যা দেখে তাই বলে। মুগ্ধ চোখ গরম করে তাকায় সোফিয়ার দিকে। সোফিয়া ফের চিবুক নামিয়ে নিল। রমিসা মিটিমিটি হাসছে। বাকিরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এখন কি করবেন ভাইজান? কি করব বলো, মেয়ের বিয়ে তো ভেঙে গেল, প্রতিবেশীরাও জেনে গেল, সহজে কি আর বিয়ে হবে ওর? সবাই তখন নিশ্চুপ দাঁড়িয়ে আছে। মনে চলছে নানান চিন্তা। তখন আয়েশা বলে উঠল, এমা সোফিয়া আমার বিয়ে ভেঙে গেল। ইস, সব বার সাল হয়ে গেল গো মার্টিন ভাইয়া। খেয়া ফিক করে হেসে উঠতেই মুসা কটমট চোখে তাকালো। তারিফ কাঁদো কাঁদো চোখে তাকিয়ে আছে। মাহিন আয়েশার মাথায় টোকা দিয়ে বলল, উফ, মতিন কি মহিন বল, আর ওটা বঞ্চাল হবে বুদ্ধু। ওই একই তো হলো ভাইয়া। এই তুই থাম তো, তোর জন্যই মেয়েটার কপাল পড়লো। আর চুপ করবে রমিসা? সাইফুলের ধমকে রমিসা ঠোঁট বাঁকালেন। সোফিয়ার এসব ভালো লাগছে না বিধায় পা বাড়িয়ে চলে যেতে সাফায়েতুল্লাহ বলে উঠলেন, সোফিয়ার আজই বিয়ে হবে, আর সেটা এক্ষুনি। হঠাৎ পাত্র কোথায় পাবেন ভাইজান? পা থামায় সোফিয়া। অসহায় চোখে তাকালো বাবার দিকে। না জানি আবার কাকে গলায় ঝুলিয়ে দেয়। মুসা তারিফের দিকে তাকিয়ে ইশারা দিল কিছু বলতে। বেচারা ঢোক গিলতেই দিশা পাচ্ছে না, কথা তো দূরে। মুসা চোখ গরম করে তাকালো। তারিফ হাত ইশারায় বুঝালো সে বলবে। তাই জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। বুক টান টান করে প্রস্তুতি নিল কিছু বলার। মুগ্ধ স্বস্তির নিঃশ্বাস কেবল ফেলবে, তাতে সাফায়েতুল্লাহ বলল, মুগ্ধের সাথে সোফিয়ার বিয়ে হবে, কেননা ওর আর ওর মেয়ের জন্যই বিয়েটা ভেঙে গেল। আয়েশা হই হই করে দাঁড়িয়ে হাতে তালি দিতে লাগলো। বলল, কি মজা, সোফিয়া আমাদের সাথে থাকবে। ছেড়ে দেওয়া নিঃশ্বাস গিলে নিল মুগ্ধ। কিছু বলতে গিয়েও পারল না। বাধা হয়ে ঠেক দিল আয়েশার হাসি মাখা মুখ। মাহিনও হয়তো কিছু বলতো, বলার আগে উৎসুক নয়নে তাকিয়ে আছে বোনের খুশির আমেজে শামিয়ানার মুখের দিকে। সোফিয়া খুশিতে আহ্লাদিত বোধ করলো। পারল না চিৎকার করে মুগ্ধকে জড়িয়ে ধরতে। মুগ্ধ সোফিয়ার দিকে তাকালো সোফিয়া। মুগ্ধ ঢের বুঝতে পারছে সোফিয়ার চোখের ভাষা। বুঝতে পারছে কতটা খুশি হলে মেয়ে মানুষের মুখ শেষ রোদের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে। সোফিয়া দৌড়ে চলে যায়। মুগ্ধ সেদিকে অপলক তাকিয়ে রয়। মুসা মুখে অমাবস্যার ন্যায় আধার নামালো। খেয়া খুশিতে গদগদ হয়ে সোফিয়ার পিছনে ছুটল। মুসা রাগান্বিত হয়ে তারিফের বাহু ছেড়ে দিতেই ধপাস করে পড়ে গেল। সবার নজর চলে আসে তারিফের দিকে। মুসা বোকা বনে যায়। হাঁটু ভেঙে বসে নাকে আঙ্গুল রাখলো নিঃশ্বাসের গতি বুঝতে। সাইফুল্লাহ বললেন, ছেলেটার আবার কি হলো? মুসা ঢোক গিলে বলল, তেমন কিছু না আঙ্কেল, বাহারি খাবারের গন্ধে বেহুশ হয়ে গেছে, খেলেই জ্ঞান ফিরবে। জ্ঞান হারানো মানুষ আবার খাবে কেমনে? রাফিয়ার কথায় সবাই চোখ টান টান করে তাকালো। মুসা পরিস্থিতি সামাল দিতে বলল, ওই তো খাবার সামনে নিয়ে বলতে হয়, ওর তারিফ, খাবার চলে এসেছে, তাহলেই জ্ঞান ফিরে আর কি। রাফিয়া ভ্রু কুচকে তাকালো। রাফিয়া মা আসমা সিদ্দিকী বললেন, এসো বাবা, আমি খাবার দিচ্ছি।
বলেই চলে যায় আসমা সিদ্দিকী। মুসা ভিতরে ভিতরে হাসলো, বলল, তোকে বাঁচাতে কত নাটক করতে হচ্ছে রে তারিফা। আটগণ বুঝতে পারলে নির্ঘাত কান ধরে বলতো, নাটক কম করো মুসা, তুমি যে নিজেই খাবারের গন্ধে মাতাল সে কি আমরা জানি না? মুসা তারিফকে পাজাকোলা করে নিয়ে গেলে রাফিয়া পিছন পিছন গেল। সাফায়াতুল্লাহ মুগ্ধকে রেডি হয়ে আসতে বলে উঠে দাঁড়ালেন। তহমিনা উঠে দাঁড়িয়ে আয়েশার দিকে তাকিয়ে চোখ মারল আয়েশাও। মাহিন সোফায় গা এলিয়ে দিয়ে বলে উঠল, আন্টির বিয়ে খেতে এসে বাবার বিয়ে খাচ্ছি, কি দুর্লভ কপাল আমার। বৃষ্টি যখন ঝরতে থাকে মনে হয় যেন আকাশ তার মনের কথা উজাড় করে দিচ্ছে। সেই রোমান্টিক পরিবেশে বৃষ্টির স্বর্ণালী ফোঁটাগুলি যেন প্রেমের একটি অপূর্ব ভাষা, যা নীরবে অথচ গভীরভাবে হৃদয়ের অনুভূতিকে ছুঁয়ে যায়। যখন বৃষ্টির ছাট ঘরবাড়ির জানালা দিয়ে ভেসে আসে তখন মনে হয় যেন আমরা এক অনন্ত প্রেমের সুরে বাঁধা, যেখানে প্রতিটা ফোঁটা আমাদের সম্পর্কের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে। কিন্তু তার উল্টো মনোভাবের বিরুদ্ধে মুসা আরামসে বিছানায় বসে গিলছে। ওদিকে যে তারিফের জ্ঞান হারিয়ে বিছানায় রেখে আসলো তার চিন্তাধারা অব্যাহত রেখে গিলছে তো গিলছেই। খেতে খেতে ভাবলো সে, ইস কি ওয়েদার, ভুনা খিচুড়ি হলে ভালো হতো। বিয়ে বাড়িতে ভুনা খিচুড়ি চাওয়াটা নির্ঘাত ভুল। যাই হোক, এই সময়ে বউয়ের অভাব ফিল করছি। এই বৃষ্টির সময় বউ পাশে থাকতো আর বলতো, আর কিছু লাগবে, আমি কি বানিয়ে নিয়ে আসবো। আহ আপনার কি আর কিছু লাগবে? মুখের কথা শেষ হতে না হতে রাফিয়া এসে উপস্থিত। মুসা ভ্রু কুচকে তাকিয়ে বলল, না ধন্যবাদ। লাগবে কি করে? যে খাওয়া খেলেন মনে হয় 7 দিন ধরে খাননি, বিয়ে বাড়িতে খাবেন বলে। মুসা হাত ধুয়ে বলল, বাহ, তোমার আর আমার মনের চিন্তাধারা দেখছি একই। তা তোমার ওড়নাটা দিবে, হাতটা মুছবো। রাফিয়া ঠোঁট বাঁকিয়ে গামছা ছুঁড়ে মারল। মুসা ধরে বলল, আলসেমি লাগছিল তাই বুদ্ধি করে গামছাটা নিলাম। চোখ ছোট করে তাকালো রাফিয়া। পরক্ষণেই বলে উঠল, আপনার ইমোশনাল বন্ধু কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। তড়িঘড়ি করে নেমে দাঁড়িয়ে পড়ল। মুসা বলল, ওর জ্ঞান ফিরেছে? কই বললে না তো। বেতন দিয়ে আমাকে রেখেছেন নাকি তথ্য পাচারের জন্য? যে কাজ কাম ফেলায় রাখি ছুটবো আপনার কাছে? মুসা হাসলো, বলল, অন্য টানেও তো ছুটে আসতে পারেন ম্যাডাম। বলেই পা বাড়ালো মুসা। রাফিয়া চিন্তিত হয়ে দাঁড়িয়ে পড়ল। ম্যাডাম ডাক্তার শোনা মাত্রই তার এত ভালো লাগছে কেন? সদর দরজা পেরিয়ে মুসা বাইরে উকি দিল। খেয়া ও রুহান তারিফকে টানাটানি করছে ভেতরে ঢুকাতে। তারিফ সমানে না করছে আর এগোচ্ছে। মুসা ভ্রু টান টান করে হাসলো, গলা খাকারি দিয়ে জোরে বলে উঠল, খেয়ারে টিপিস টিপিস পানি পড়তাছে। এ সময় বাইরে হাট পার গেলু, দেখিস সেরেত করে ফির পড়ে যাইস না। তারিফ সহ সবাই তাকালো। খেয়ার খুব হাসি পেলেও চাপা রাখলো। মুসার পিছনে দাঁড়িয়ে সাফায়াতুল্লাহ খ্যাক করে বললেন, এই ছেলে কি সব ভাষার কথা বলছো, যাও ভেতরে যাও। চমকে উঠে দুপা পিছিয়ে যায় মুসা। কোনো রকম ঢোক গিলে ভিতরে পা বাড়িয়ে দিয়ে বিড়বিড় করে বলল, বেইমান রংপুরিয়ান, রংপুরের মানুষ হয়ে রংপুরের ভাষাকে কি সব ভাষা বলে। সাফায়াতুল্লাহ বাইরে তাকে গাম্ভীর্য গলায় বললেন, বৃষ্টিতে কিসের খেলা হচ্ছে শুনি, তাড়াতাড়ি ভেতরে আসো, নাহলে সব কটা রাস পিটিয়ে ছাল তুলে দেব। বিয়ে খেতে এসো, অসুখ বাঁধার চিন্তা না। সুরসুর করে তিনজনই ভেতরে ঢোকার জন্য পা বাড়ালো। সাফায়াতুল্লাহ পিছনে হাত বেঁধে চলে গেলেন। মুসা আড়াল থেকে বেরিয়ে আসে। তারিফরা সামনে আসতেই মুসা বলে উঠল, মামা, আইজ তোমার গার্লফ্রেন্ডের বিয়া। তারিফ মনের কষ্ট চাপা রেখে বলল, আসতেই না আসতে শুরু করেছিস, আল্লাহর গজব পড়বে তোর ওপর। বলেই ভিতরে চলে যায় তারিফ। খেয়া ভুরু কুচকে বলল, কার গার্লফ্রেন্ডের বিয়ে? কানে কালা তুই, মাঝখানে কেন শুনিস? পুরোপুরি শুনতে পারিস না? মুসাও চলে গেল রুহানও। খেয়া চিন্তিত থাকলো কিছুক্ষণ। দূর ছাই বলে চলে গেল সেও। সন্ধ্যার নিস্তব্ধতায় যখন সবকিছু থমকে যায় তখন মনে হয় যেন আমাদের হৃদয়ের কথা শোনা যায়। মৃদু বাতাসে থাকা পাতার খসখস, ডাহুকের ডাক, এগুলো যেন আমাদের মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে। আর যদি হাতে হাত রেখে হাঁটা যায় তাহলে মনে হবে সময় যেন থেমে গেছে, শুধু জেগে রয় আমরা আর আমাদের প্রেম। রঙিন আকাশের নিচে চাঁদের আলোয় বাগানবিলাসে এক নতুন গল্প লিখতে যাচ্ছে নতুন দুটি জীবন। সন্ধ্যা মানে এক নতুন শুরু, যেখানে প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে বিশেষ। এই সময়টাতে তাদের ভালোবাসা যেন আরও গভীর হয় আরও রোমান্টিক। ফুরফুরে মেজাজে বধূ সেজে বসে আছে সোফিয়া। পাশে বসে আছে মুগ্ধ বরবেশে। আশেপাশে সবাই বসে আছে অধীর আগ্রহে। কাজী সাহেব লিখিত কাজ শেষ করে সোফিয়া মুগ্ধের থেকে স্বাক্ষর নিলেন।
যদিও সোফিয়া স্বাক্ষর দিতে সময় নেয়। দোয়া দুরুদ যাবতীয় কথা শেষ করে সোফিয়াকে কবুল বলাতে সে উৎসুক নয়নে তাকায় মায়ের দিকে। মুগ্ধ দুই ভ্রু উঁচিয়ে তাকালো, বলল, আবার বলিস না আমি বিয়ে করব না। সোফিয়া চিবুক নামালো, আস্তে করে বলল, জি আলহামদুলিল্লাহ কবুল। মুসা বলে উঠল, মিনমিন করে কি বলিস? কেউ শুনেনি, আবার বল। সহসায় তাল মিলিয়ে সবাই বলে উঠল, হ্যাঁ শুনতে পাইনি, আবারও বলো সোফিয়া। জি জি আলহামদুলিল্লাহ কবুল। বেশ জোরেই বলল সোফিয়া। মুগ্ধের হাসি পেলেও চাপা রেখে বিড়বিড় করে বলল, জীবন আমার ধ্বংসের দ্বার প্রান্তে, আর আমার হাসি পাচ্ছে। হয়তো এটাই শেষ হাসি। কাজী সাহেব মুগ্ধকে কবুল বলাতে সে সময় না নিয়ে বলেই ফেলল। ভাবল, বিয়ে করাই লাগবে, সময় নিয়ে কি হবে। মোনাজাত শেষে সবাই সবার মতো দোয়া দিল নতুন দাম্পত্য জুটিকে। সোফিয়া ও মুগ্ধ হাসি মুখে সব গ্রহণ করেছে। তহমিনা আয়েশার দিকে তাকালো। আয়েশা সোফিয়ার কোলে বসে আছে খুশি মনে। তিনি ভাবলেন সেদিন রাতে মেয়ের সে কি কান্না। সোফিয়া মাকে যেন অন্য কোথাও বিয়ে না দেয়, ওর সাথে যেন ওর বাসায় পাঠিয়ে দেয় ওর দাদুর সাথে কথা বলে। তাই তো তোকে দিয়ে গুটিটা চালালাম, ভাগ্যিস সবটা শিখিয়ে পড়িয়ে দিয়েছিলাম। ছোট মানুষ ভেবে কত না ভয়ে ছিলাম। উফ, আমার মেয়েটাও কত খুশি। সোফিয়াকে কোন ঘরে দেব আপা? আসমা সিদ্দিকার কথায় হুঁশ হয় তহমিনার। তহমিনা কিছু বলার আগেই আয়েশা বলে উঠল, কাল আবার আমাদের ঘরে দাও, আজকে আমি সোফিয়া মায়ের সাথে ঘুমাবো। সবাই হেসে ওঠে। তহমিনা এগিয়ে এসে গাল টেনে বলল, ঠিক আছে, তোমাদের ঘরেই দিব। তহমিনা ও আসমা সিদ্দিকী চলে গেলেন। রমিসা ঠোঁট বাঁকিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে। বাইরে শুধু রইল তারিফরা, রাফিয়া ও সোফিয়ারা। তারিফ মন খারাপ করে ফোন টেপায় মন দিয়ে বসে আছে। মুসা সোফায় গায়ে লিয়ে মুচকি হাসলো, বলল, বাসর ঘরের মজা তো গভীর রাতে ভাইয়া, এত সকাল সকাল গিয়ে বোরিং হওয়া কি দরকার? মুগ্ধ মেয়েদের মতো লজ্জা পেল। সোফিয়া মিছে রাগান্বিত হয়ে বলল, ভদ্রলোকের সাথে ভদ্র সহিত কথা বল মুসা, উনি যথেষ্ট বড় তোর থেকে। খেয়া টপাটপ ও মুখের উপর বলে দিল, আমাদের থেকে বড় হলেও তো তোর থেকেও তো বড় সোফিয়া। মুগ্ধ গলা খাকারি দিল। সোফিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, সেই তো আমার সুগার ড্যাডি। কটমট চোখে তাকালো মুগ্ধ। সোফিয়া মিছে ভয় পেল। মুসা গলা খাকারি দিয়ে বলল, ভাইয়ের বয়স 35 থেকে 37 হবে, তুই সুগার ড্যাডির কি দেখলি? আমার আধো সুগার ড্যাডি। সোফিয়ার কথায় মুগ্ধ কেসে উঠল। সোফিয়া হাত ধরে বসিয়ে দিয়ে বলল, এক পা নড়বেন না এখান থেকে। তোকে আমি ভয় পাই, সর। ঝটকা দিয়ে সরিয়ে দিতেই সোফিয়া নিজের ইচ্ছায় পড়ে গিয়ে মিছে মিছে কান্না শুরু করলো। মুগ্ধ চুপসে যাওয়া বেলুনের মতো মুখে চাইল। বসে রেগে মেগে বলল, থাক আর নাটক করিস না, ভালো হয়ে বস। সোফিয়া ভালোভাবে বসে হাত ঝাড়া দিয়ে দাঁত কেলিয়ে হাসলো। রাফিয়া সোফিয়ার ফোন টিপছে আর চোখে মাঝে মধ্যে মুসাকে পরখ করছে। পরিশেষে গ্যালারি থেকে বের হয়ে কল লিস্টে ঢুকলো। উদ্দেশ্য মুসার ফোন নাম্বার সংগ্রহ করা। এদিকে মুগ্ধ ভেতরে ভেতরে ফুঁসছে। রাতে মজা দেখাবে ভেবে চেপে গেল। মুসা তারিফকে এক পলক দেখে মুগ্ধের দিকে তাকিয়ে বলল, ভাই প্রথম রাতেই কিন্তু বিড়াল মারবেন, তাহলে এত খেসারত দিতে হবে না। সোফিয়া প্রশ্নিত চোখে তাকালো। মুগ্ধ মুচকি হেসে বলবে কিছু, তার আগে আয়েশা চকলেট মুখে নিয়ে বলল, বাবা, ও বাবা, আমার পুজোটাকে আবার মেলো না, তুমি বরং সোফিয়া মায়ের পুজোটাকে মারিও, কেমন? না না, আমার বিড়ালের গায়ে হাত দিলে আমি সেই হাত কিন্তু ভেঙে দেবো মুগ্ধ ভাই। সোফিয়ার কথায় মুসা মুখে হাত চেপে হেসে উঠে খেয়ার গায়ে গড়াগড়ি খাচ্ছে। রাফিয়া চোখ ছোট ছোট করে বলল, ওভাবে মেয়েদের গায়ে ঢলে পড়ছেন কেন, অসভ্য পুরুষ। মুসা ও খেয়া ভ্রু কুচকে তাকালো। ওদিকে মুগ্ধ ও সোফিয়া চোখে চোখে ঝগড়া করছে। তারিফ বিরক্ত হয়ে উঠে চলে যায়। মুসা রাফিয়ার কথা অগ্রাহ্য করে বলল, তোর বিড়াল না মারলে কার মারবে? খেয়ার। বাসর ঘরে বধূ সেজে বসে থাকা একটি অতুলনীয় মুহূর্ত। বেগুনি শাড়ি এবং চাঁদনি রাত্রির আলোয় সে যেন এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। তার চোখে রয়েছে নতুন জীবনের স্বপ্ন, আর মনে লুকানো হাজারো আশা। এই মুহূর্তে চারিপাশে সবকিছু হারিয়ে যায়, শুধু তার হাসি এবং নিঃশব্দ প্রেমের কথা শুনতে পাওয়া যায়। এই বধূ যেন প্রেমের এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে প্রতিটা নিঃশ্বাস ভাসে ভালোবাসার মাধুরী। যদিও অল্প সময়ের মধ্যে মুগ্ধের ঘর সাজানো হয়েছে অল্প পরিসরে।
বিছানার মধ্যস্থানে তার পোষা বিড়াল নিয়ে বসে আছে সোফিয়া, অপেক্ষা মুগ্ধর জন্যে। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে দেয়াল ঘড়ির দিকে তাকালো। মাত্র 10:15। দরজা খোলার শব্দে সোফিয়া সেদিকে নজর রাখলো। মুগ্ধ ঢুকে দরজা হালকা লাগিয়ে দিয়ে সামনে এসে বিছানায় তাকিয়ে বলল, আয়েশা কোথায়? এতক্ষণে সোফিয়া নেমে পড়েছে। বলল, মা বলল ঘুমিয়েছে। মুগ্ধ চিবুক নামিয়ে বারান্দার দিকে পা বাড়িয়ে দেয়। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে বলল, কোথায় যাচ্ছেন? মুগ্ধ দাঁড়ালো। সোফিয়ার দিকে নজর রেখে বলল, দেখ, তোর সাথে সিরিয়াস হতে আমার সময় লাগবে। আমাকে একটু সময় দে, আস্তে আস্তে সব ঠিক করে নেব। সোফিয়া ঠিক কি বুঝলো বোঝা গেল না। সে বলেই ফেললো, কই সিগনেচার আর কবুল বেলাতে তো সময় নিলেন না, এখন কিছু সময় লাগবে। মুগ্ধ ভ্রু কুচকে তাকালো। খানিক পর বলল, তুই কি চাচ্ছিস এখন আমি তোর উপর ঝাঁপ দিয়ে তোকে টুপ করে গিলে খাই? ছ্যা, আমি গিলে খাওয়ার মতন নাকি? মুগ্ধ আর কিছু বলল না, চুপচাপ পা বাড়িয়ে দিয়ে বারান্দায় গেল। সোফিয়া কিঞ্চিত মন খারাপ করে বসে পড়ল। বারান্দায় এসে মুগ্ধ সিগারেট ধরালো। এক হাতে গ্রিল ধরে আরেক হাতে সিগারেট টানতে লাগলো। ভাবলো, 6 বছর বয়সে মাকে হারালাম, বাবা তো ফিরলেনই না, আবার কেউ দায়িত্বও নিতে চাইল না। স্বয়ং মামা কোলে তুলে নিয়ে আসলেন এই পরিবারে। তখন নিঃসন্তান ছিলেন জন্য এনেছিলেন কিনা জানি না, তবে মামা আমি কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেননি। সোফিয়ার জন্মের পরও আমার প্রাপ্য পাওনাগুলো আমি পেয়েছি, যা আজ অবধি পাচ্ছি। সেই মামার উপর কিভাবে কথা বলি, কিভাবে না করি যে আমি সোফিয়াকে বিয়ে করতে পারবো না, বিশেষ করে আমার মেয়েটার হাসি মুখের দাম দিতে। পরক্ষণে মৃধার কথা মনে পড়তেই বুক ভার হয়ে আসলো। তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে এক বুক হতাশা দমিয়ে রেখে ফিচেল হাসলো। বিড়বিড় করে বলল, বিশ্বাস করো মৃধা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কিছুক্ষণ পর সোফিয়া বিড়ালকে বিছানায় রেখে বারান্দায় গেল। মুগ্ধ তখনও সিগারেট ফুঁকছে। সোফিয়া কিছুটা অবাক হয়ে যায়। দরজায় পিঠ ঠেকালো। বুকে দুহাত বেঁধে বলল, আপনি সিগারেট খান? বুকের অদম্য চাপা কষ্ট দমিয়ে রেখে ফিচেল হাসলো। ধোঁয়া ছাড়তে ছাড়তে সে বলল, না, আমি আরিয়ান সিদ্দিক মুগ্ধ। সোফিয়া চশমা ঠেলল, তাকিয়ে রইল বেশ খানিক। বাইরে দৃষ্টি রেখে বলল, আপনি কি নিজের ইচ্ছে আমাকে বিয়ে করলেন নাকি অনিচ্ছা? তোর বাবার কথার মান রক্ষার্থে। বলেই শেষ হওয়া সিগারেটের অংশ ফেলে দিল মুগ্ধ। সোফিয়া বাইরে থেকে দৃষ্টি সরিয়ে সামনে রাখলো। মুগ্ধ সোফিয়াকে এক পলক দেখে পাশ কাটিয়ে চলে যায়। পাঞ্জাবি খুলে টি শার্ট হাতে পড়তে পড়তে চলে যায় বাইরে। সোফিয়া টলমল চোখে শুধু তাকিয়ে রইল। বাইরে আড্ডায় মুসা, রাফিয়া, রুহান ও খেয়া এখনো বসে আছে। রাফিয়ার হাতে এখনো সোফিয়ার ফোন। মুসা ভাবুক থেকে বলে উঠল, না জানি সোফিয়া কি করছে। রাফিয়া ফোন থেকে চোখ সরিয়ে মুসার দিকে চাইল। খেয়া গলা খাকারি দিয়ে বলল, তারিফ কই গেল রে মুসা? আমি ওর পিছে আমার 2টা চোখ বাইন্ধা দিছি নাকি যে জানবো। খেয়া চুপসে গেল। কল লিস্টে ঢুকে তারিফের নাম্বারে কল লাগালো। মুসা গায়ে লিয়ে দিল। বিড়বিড় করে ধরলো গান। প্রথম প্রেমে পড়ার অনুভূতি যেন এক নতুন জগতের সন্ধান। হৃদয়ের প্রতিটি টুকরো কাঁপতে থাকে। মনে হয় যেন সমস্ত দুনিয়া জুড়ে শুধুই সে। চোখে চোখ পড়লে সময় থমকে যায় আর বাতাসে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে। সঙ্গীর জন্য চাঁদতারা নিয়ে আসার স্বপ্ন দেখা কিংবা হাতের আঙ্গুলে তার নাম লেখা, এসব ছোট্ট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। প্রথম প্রেমে মনের গভীরে এক অদ্ভুত উচ্ছ্বাস, অজানা সুখ আর আবেগের ঢেউ ওঠে। এসব ভাবতে রাফিয়া মুচকি হাসলো। তাকিয়ে রইল অপলক। মুসা টের পেলেও নজর রাখলো না। উচ্চস্বরে বলে উঠল, চায়াসকে কি কবি ক, তুই কইলেই তো আমি কব হ, ও চায়া। রাহান ভ্রুকুচকে রাফিয়ার দিকে তাকালো। রাফিয়া এখনো অপলকভাবে তাকিয়ে আছে। মুসা গলা খাকারি ফের অন্য গান ধরল। বৃষ্টিতে ড্যান্স দিস না, কেউ ছাতা নিয়ে জ্ঞান হাঁটু জল জমে গেলে তুই হবি আমার পেন। তুই হাসলে যে ওই গাছও দোলায়, দুজনের প্রেম যাক এক দারুণ গোল্লায়। আজগুবি গান শুনে খেয়া বিরক্ত হয়ে উঠে চলে যায়। রুহান আড়াল থেকে এদের কাহিনী দেখবে ভেবে উঠে সেও চলে যায়। রাফিয়া এমন গানে বাকরুদ্ধ হাঁ মেলে তাকিয়ে আছে। মুসা ফিচেল হাসলো, বলল, এই মেয়ে প্রেমে পড়েছো? রাফিয়া ঠোঁট ভিজিয়ে নিয়ে ঢোক গিলল, বলল, কই না তো। না পড়াই ভালো, আমার আবার বউ বাচ্চার সমস্যা হয়ে যাবে তোমাকে নিয়ে। কি আপনি বিবাহিত? বলেই উঠে দাঁড়ালো রাফিয়া। রেগে মেগে এগিয়ে এসে বলল, কথা বলছেন না কেন? না, আমি বিবাহিত হতে যাব কেন? বিয়া ছাড়া কি বউ বাচ্চা থাকতে পারে না? কি অসভ্য পুরুষ একটা। বলেই মুসার শার্টের কলার ধরতেই মুসা হেলিয়ে যায়। সাথে হেলিয়ে পড়ে রাফিয়াও। বৃষ্টির কারণে জায়গায় কাদায় পিচ্ছিল হওয়ায় চেয়ারে পিছনে হেলে পড়তেই মুসা পড়ে গেল। গায়ের উপর পড়ল রাফিয়া।
চেয়ারে রইল মুসার পায়ের নিচে। মুসা ব্যথায় চোখ খিচে বলল, বিয়ের আগেই কোমরটা গেল রে। আপনি বিয়ে নিয়ে আছেন, আর আমার প্রেমের কি হবে? আরে ম্যাডাম। খবরদার ম্যাডাম ডাকবেন না। আরে বইন, আমার ভার্জিন শরীর থেকে উঠেন। লজ্জায় আমার শরীরের প্রতিটা ভাঁজ কোকড়া হয়ে আসছে। কিসব বলছেন? ভ্রু টান করে তাকালো মুসা। পরক্ষণে মাথার পিছনে দু হাত রাখলো। ভালোভাবে শুয়ে দৃষ্টি রাখলো রাফিয়ার দিকে। খুব কাছাকাছি তারা দুজন। রাফিয়ার উষ্ণ নিঃশ্বাস মুসার মুখে আছড়ে পড়ছে। মুসা মনোমুগ্ধের ন্যায় তাকিয়ে থেকে বলে উঠল, তোমার পাশে থাকতে চাই, একসাথে দিন কাটাতে চাই, এক হৃদয়ের সুরে জীবনের পথ চলবো। সঙ্গী হও তুমি সুরে। রাফিয়া তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। মুসা ফিচেল হাসলো। রাফিয়া ওড়নার কোণা নিয়ে আঙ্গুলে পেঁচাতে লাগলো। মুসা উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে দাঁত কেলিয়ে হেসে বলল, কোমরটা অকেজো হলে বলে বাচ্চা কাচ্চা আর জন্ম দেওয়া হবে না জীবনে, আর কেউ তো দূরে। রাফিয়া কটমট চোখে তাকিয়ে বলল, অশুভ পুরুষ। এই অসভ্য পুরুষের যে কাপড় অসভ্য করে দিলেন, তা কি হবে ম্যাডাম? ভুরু নাচালো মুসা। রাফিয়া মুচকি হেসে বলল, আসুন, ব্যবস্থা করে দিচ্ছি। কি বউ নাকি বাচ্চা? আবার? মুসা মাথা চুলকে হাসলো। রাফিয়া ফের মুচকি হেসে বলল, আসুন। তারা চলে গেলে রুহান আড়াল থেকে বের হয়ে আসে। ফোনে করা ভিডিও সেভ করে হাসলো। বলল, তোকে আবার কে বাঁচাবে রাফিয়া বুড়ি? মুগ্ধ রুমে এসে দেখতে পায় সোফিয়া ফ্লোরে বসে কাঁদছে। দরজা শব্দ করে লাগিয়ে দিতে সোফিয়া উঠে দাঁড়ালো। হাতের চশমা পরে নিয়ে মুগ্ধের পিছনে তাকালো। মুগ্ধ সোফিয়ার দৃষ্টি অনুসরণ করে পিছনে এক পলক দেখলো। সামনে ফিরে বলল, পেছনে কি ভূত প্রেত? বলা শেষ হতে না হতে সোফিয়া দৌড়ে এসে মুগ্ধের বাহু খামচে ধরে বলল, কোথায় কোথায় ভূত? চুপ ঢেমনি, পেছনে তাকাচ্ছিলি কেন সেটাই বলতে চেয়েছিলাম। হাত ছাড়। সোফিয়া হাত ছেড়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। মুগ্ধ টি শার্ট খুলে রাখলো। সোফিয়া চশমা ঠিক করে বলল, বিড়াল খুঁজতে গিয়েছিলেন বোধহয়, তা পাননি বিড়াল? মুগ্ধ ভ্রু কুচকে তাকালো। তার খুব হাসি পাচ্ছে এমন মেয়ের মুখে বোকা বোকা কথা শুনে। সে কি সত্যি জানে না বিষয়টা কি, নাকি অভিনয় করছে না জানার? তোকে কে বললো আমি বিড়াল খুঁজতে গিয়েছিলাম? মিনমিন করে সোফিয়া বলল, আমার মনে হলো তাই। মুগ্ধ ফ্রেশ হয়ে আসতে সোফিয়া ফের বলল, বিড়াল মারবেন না, নিয়ম তো মানাই লাগে তাই না? মুগ্ধ মুখ মুছে সোফিয়ার দিকে তাকিয়ে বলল, তুই তো আস্ত একটা বিড়াল আছিস, তুই থাকতে বিড়াল লাগবে কেন? ভয় পেয়ে সোফিয়া আতকে উঠে বলল, মানে? মুগ্ধ কিছু বলল না। সোফিয়া উৎসুক নয়নে তাকিয়ে আছে উত্তরের আশায়। মুগ্ধ কিছুক্ষণ পর বলল, কেঁদেছিস কেন? এমনি। এমনি কি আমি বকেছি না মেরেছি? একটাও না। তাহলে কি বলেছি, যে তোর সাথে বিছানায় ঘুমাবো না, তুই সোফায় ঘুমা? না বলেনি তো। বলিনি। মুগ্ধ ভ্রু কুচকে জিজ্ঞাসা করলে সোফিয়া ভ্যাবাচাকা খেয়ে বলল, না বলেনি তো। তাহলে যা সোফায় ঘুমা। বলেই দায়সারা ভাব নিয়ে বসে পড়ল মুগ্ধ। সোফিয়া কিঞ্চিত রেগে গিয়ে বলল, একসাথে ঘুমাতেও কি সময় লাগবে আপনার? বলা যায় কখন আমার উপর হামলে পড়িস। ছি, আমি মোটেও অমন না। তাহলে তুই কেমন? সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে তাকিয়ে রইল। মুগ্ধ ভ্রু টান টান করে তাকিয়ে আছে। সোফিয়া চিবুক নামিয়ে নেয়। মুগ্ধ তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে বলল, দেখ সোফিয়া, তুই বাচ্চারা সব বুঝিস, আমাকে একটু সময়। কথা শেষ হতে না হতে সোফিয়া হনহন করে গিয়ে সোফায় শুয়ে পড়ল। মুগ্ধ দাঁড়িয়ে মাথা তুলে কোমরে হাত রাখলো। মাথা দুপাশে করে সোফিয়ার দিকে তাকালো। পা টিপে টিপে আসলো এগিয়ে। সোফিয়া আবার কাঁদছে কিনা সেটাই পর্যবেক্ষণ করতে মুগ্ধ হেলে পড়ে। সোফিয়া মনে মনে ভাবছে, মুগ্ধ ভাই কি সত্যি তাকে রেখে বিছানায় ঘুমালো? একটুও কি মায়া কাজ করলো না মনে? ভেবে মাথা তুলতেই দুটি মুখ অবয়ব ছুঁয়ে যায় ঠোঁটে ঠোঁট। খেয়া লাগাতার তারিফকে কল দিয়েই যাচ্ছে। রিং হয় বাট ফোন রিসিভ হয় না। খেয়া যদিও এখনো বাইরে। ঝিরিঝিরি বৃষ্টিতে সে হাঁটছে আর ফোন টিপছে। সে মেসেজ অপশনে যেতেই তারিফের মেসেজ ঢুকে। কয়েক মিনিট পর খেয়ার মুখের ভঙ্গিমা পাল্টে যায়। বিড়বিড় করে শুধু বলল, সুইসাইড। খেয়ার হাত পা কাঁপতে লাগলো। বুকের ভেতর অসহনীয় ব্যথা অনুভবে দুমড়ে মুচড়ে আসছে বুক। চোখের কোনায় পানি জমেছে সহসায়। তার এমন মনে হচ্ছে যেন পায়ের তলার মাটির পা দুটো আঁকড়ে ধরে আছে, নতুবা সে হাঁটার শক্তি হারিয়ে ফেলেছে। কিন্তু এ তো হতে পারে না, তাকে তো অনেক কথা বলার বাকি। চোখের পানি মুছে নিল খেয়া। শরীরের সবটুকু শক্তি সঞ্চয় করে ছুটল মুসার উদ্দেশ্যে। রাফিয়া মুসাকে তার রুমে নিয়ে আসতে মুসা ভ্রু কুচকে বলল, মেবি তোমার রুম। রাফিয়া কাপড়ের ব্যাগ হাতে নিয়ে বলল, হ্যাঁ। ভয় পাওয়ার অভিনয় মুসা বলল, দেখো আমি খুব ভালো ছেলে, একদম আমাকে ফাঁসাবে না, আমি ওসব করতে পারবো না। রাফিয়া না বুঝে বোকার মতো তাকালো। বলল,
এবার মুসা লজ্জা পেল, বলল, আরে বউ স্বামী। রাবিশ কথাবার্তা বলবেন না, এই যে নিন। বলেই হাত বাড়িয়ে দেয় রাফিয়া। হাতে তার নিজের প্লাজো লেডিস গেঞ্জি। মুসা কাশতে গিয়েও কাশলো না, চোখ তার ছানা বড়া। রাফিয়ার দিকে তাকালো, পরক্ষণেই তাকালো হাতের কাপড়ের দিকে, বড়সড় ঢোক গিলে বিড়বিড় করে বলল, শালা দিন খারাপ নাকি কপাল? নিশ্চয়ই কপাল। কপাল এতটাই খারাপ যে আমি যদি এখন শ্মশান ঘাট খুলি বসি, মানুষ মারা বন্ধ করে দেবে। রাফিয়ার প্লাজো গেঞ্জি মুসাকে পড়তে হয়নি, তার আগেই খেয়া তারিফের কথা বলতে সে ছুটে চলে যায়। সোফিয়ার মন ভীষণ খারাপ হয় তারা চলে যাওয়ায়। তবে তারিফের সুইসাইডের খবর সে জানে না। মুসা ও খেয়া বসে আছে। একজন নার্স এসে বলল, রোগী সুস্থ, কেউ একজন আমার সাথে আসুন। তুই যা, আমি তারিফের কাছে যাচ্ছি। বলেই মুসা উঠে চলে যায়। ছটপট মন নিয়ে খেয়া নার্সের সাথে গেল। মুসা তারিফের দিকে এগিয়ে আসে। তার পাশের বেডে আরেকজন রোগী। মুসা শার্টের হাতা গুছিয়ে নিতে নিতে এসে বেডে উঠে দাঁড়ালো। তারিফ আধা শোয়া হয়ে ছিল। সে কিছুটা আন্দাজ করতে পেরে দুগালে দুহাত রাখলো। মুসা কথাবার্তা ছাড়াই বেধড়ক পেটানো শুরু করলো। আশেপাশে সবাই এগিয়ে আসে। তারিফ নিজেকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করলো না। কয়েকজন মুসাকে নামিয়ে নিল। মুসা নিজেকে ছাড়িয়ে নিয়ে এগিয়ে এসে রাগান্বিত হয়ে বলতে লাগলো, তোর কি একটা বারও আমার কথা মনে পড়ে না? তুই কি জানিস না তুই ছাড়া আমার কেউ নাই? সব হারিয়ে আমি নিঃস্ব। কেন করতে গেলে তুই এমন? নীরস প্রাণহীন গলায় তারিফ বলল, মা তোকে ফেলাই দিত না? আবার কথাও বলছিস? মেরে থুতনি ফাটিয়ে দিব বেয়াদব। তোর কিছু হলে আমি আন্টিকে কি জবাব দিতাম? তুই সোফিয়াকে এতই ভালোবাসি, তাহলে বললি না কেন আমাকে? আমি আন্টির পায়ে ধরে, আচ্ছা আমি আন্টির পায়ে পড়ে তোর ভালোবাসাকে আনি দিতাম। আমি তো শালা তোর ওসব আবেগ ভাবতাম মামা। বলেই হুহু করে কেঁদে উঠে মুসা। তারিফ এক হাত বাড়িয়ে দিতে মুসা এগিয়ে এসে বুকে হামলে পড়ল। তারিফ শান্ত হতে বলে বলল, বাদ দে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো অমন করব না। মুসা মাথা তুলে চোখের পানি মুছে নিয়ে বলল, একটা কথা বলবো মামা? বল। যে তোকে ভালোবাসে তাকে খোঁজে নে। অযথা তোকে যে পরোয়া করে না, তার জন্য জীবন নষ্ট করবি কেন মামা? ফিচেল হেসে তারিফ বলল, আমার মতো হাদারামকে কোন ব্যক্তি ভালোবাসবে বল? আশেপাশে নজর ফিরিয়ে দেখ, পেয়ে যাবি। বলতে বলতে ভিতরে ঢুকলো খেয়া। মুসা উঠে দাঁড়ালো। খেয়া হাতের ওষুধ রেখে বসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।